উপদেষ্টা হাসান আরিফের জীবনাবসান। মিশর থেকে ফিরেই হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে অংশ নিলেন জানাজায়। মেয়ে কানাডা থেকে ফেরার পর দাফন। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান বিএনপি নেতাদের। 2 কোটি ভুয়া ভোটার বাদ দিয়ে স্বচ্ছ তালিকা তৈরির পরই নির্বাচন চায় জামাত। জুলাই গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, বললেন সার্জিস। খুলনায় শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। এবং শেখ হাসিনা সরকারের শেষ 6 বছরে পাঠ্য বই ছাপাতে 1,500 কোটি টাকা লুটপাট। শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোঁটাও। ব্যস্ততা শেষে তদন্তের আশ্বাস এনসিটিবির। প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ। শুক্রবার দুপুরে রাজধানীর ল্যাবিন হাসপাতালে মারা যান তিনি। বাদেশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। শনিবার মরদেহ নেওয়া হবে হাইকোর্ট প্রাঙ্গণে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশর থেকে ফিরেই তিনি ছুটে যান হাসপাতালে। হাসান আরিফের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে রাজনীতিবিদরা বলেন, খাঁটি এক দেশপ্রেমিক হারালো বাংলাদেশ। জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, দেশের 11তম অ্যাটর্নি জেনারেল, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। ছেলে মোয়াজ আরিফ জানান, শুক্রবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে D8 সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক ও সমবেদনা জানান পরিবারের সদস্যদের। গত 4 মাস এই ইন্টারিম গভর্নমেন্টে উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন। প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব। দেখা করেন হাসান আরিফের পরিবারের সদস্যদের সঙ্গে। স্বজন মৃতভাষী হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেন মির্জা ফখরুল। ল্যাবেডে আসেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও। তিনি বলেন, খাঁটি দেশপ্রেমিককে হারালো বাংলাদেশ। এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। হাসান আরিফের মৃত্যুতে হাসপাতালে যান তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা। ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম, আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং অমায়িকভাবে আমাদেরকে হেল্প করেছেন এই সম্পূর্ণ সংস্কার প্রসেসটা করতে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। 2001 থেকে 2005 সালের 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র এই আইনজীবী। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এবার এক নজরে দেখে নেব আইন জগতের উজ্জ্বল নক্ষত্র ও অসামান্য ব্যক্তিত্ব এএফ হাসান আরিফের বর্ণাঢ্য ক্যারিয়ারের কিছু অংশ। এএফ হাসান আরিফ জন্ম 10 জুন 1941 কলকাতায়। 1963 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে কলকাতা হাইকোর্টে শুরু হয় পেশাগত জীবনের পথ চলা। 70 দশকে যোগ দেন ঢাকা আইনজীবী সমিতিতে। এরপর আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন হাসান আরিফ। 2001 থেকে 2005 দায়িত্ব পালন করেন বাংলাদেশের 11তম অ্যাটর্নি জেনারেল হিসেবে। প্রশংসনীয় ভূমিকা রাখেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি সংকট নিরসনে। সে সময় দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় সামনের সারিতে ছিলেন হাসান আরিফ। এরপর 2008 সালে হন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা। এ সময় জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠনের পক্ষে রাখেন জোরালো ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালেও ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান হাসান আরিফ। প্রথমে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে দায়িত্ব পান ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। যেন প্রাসঙ্গিক হয়। আদনান তুর্য, সময় সংবাদ।
কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মনে করেন, দেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার। আর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে কমে যাবে সরকারের গ্রহণযোগ্যতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। একই দিন জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য কৃষক বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ আমলে বিএনপির নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে। এদিকে মোহাম্মদপুরে জুলাই বিপ্লবের হতাহতদের পরিবারের সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। নতুন রাজনৈতিক দল গঠনে ইতিবাচক বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় যাওয়ার জন্য দলটির তাড়া নেই জানিয়ে ঢাকা জেলা কর্মী সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়েছে, তাই নৈতিক সাহস হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আলাদা অনুষ্ঠানে দলটির অন্য নেতারা আওয়ামী লীগ আমলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত 2 কোটি ভুয়া ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অংশগ্রহণ করেন বিভিন্ন পেশায় কর্মরত দলটির সদস্যরা। আলোচনায় আসে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার বিষয়টি। অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বলেই হাসিনা সহ সব আওয়ামী লীগ নেতাই ভারতে পালিয়েছে। স্বচ্ছ ও নতুন ভোটার তালিকা তৈরি করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গত সরকারের সময়ে প্রায় 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে, এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে। এদিকে সকালে কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের তাড়া নেই জানিয়ে আমির বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। পতিত সরকারের বাজার সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানান জামায়াত নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘু নির্যাতনে দলের কেউ জড়িত না থাকলেও জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার করা হয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ব্যাপটিস্ট চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, সকল অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। কেউ অপকর্ম করলে সে কোন দলের বা কোন ধর্মের তা দেখা হবে না।
জামাত ইসলামী সম্পর্কে কিছু অপপ্রচার আছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ক্ষতিগ্রস্ত হন, আক্রান্ত হন। আমরা ফিরিস্তা নই, ভুল ত্রুটি কেউ করতেই পারে, কিন্তু আমাদের সংগঠন সামগ্রিকভাবে এই অপকর্মে জড়িত নয়। বিভিন্ন ধর্মের ভাইদের সাথে যখনই দেখা হয় আমি বলি যে আপনারা সাহস একটু করেন, একটু করতে হবে। সাহস করে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আর যখন ব্লেম গেম খেলা হয়, আমাদের উপরে যখন ফেলে দেওয়া হয়, তখন ওরা হাসে দূর থেকে, যারা এগুলা করেছে, পারপিট্রেটর যারা। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। খুলনায় শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বাগেরহাটের চিতলমারী এলাকার শহীদুল মোল্লা জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার একমাত্র ছেলে সাকিব। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। একটা ছেলে, আমার হাজারো ছেলে আছে, কিন্তু এই জন্য আমার দেশটা স্বাধীন হয়েছে, সবাই কথা বলতে পারছে, এই জন্য আমি অনেক সুখী। সরকার পতনের আন্দোলনে দেশব্যাপী নিহত 1000-এরও বেশি শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। অনুদান তুলে দেন 58টি পরিবারের সদস্যদের হাতে। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রতিটি হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। হত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে বড় দায়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ কেন্দ্রীয় সমন্বয়ক, খুলনা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তা দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার বিকেলে গুলশানে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হলো তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে ভারত উদ্বিগ্ন মন্তব্য করে নূর বলেন, দেশে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চালাচ্ছে নয়াদিল্লি। 4 মাস এখন পর্যন্ত এই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা দেখি নাই। জানুয়ারিতে যদি আমরা কোনো অভিযোগ পাই যে কেউ চিকিৎসা পায় নাই, ক্ষতিপূরণ দেওয়া হয় নাই, পরিষ্কারভাবে বলে দিচ্ছি মন্ত্রণালয়ে ঢুকতে পারবেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে ভারত উদ্বিগ্ন। ভারত চেষ্টা করছে নানানভাবে এখানে আরেকটা প্রতিবিপ্লব ঘটাতে, ঘটাতে, অস্থিরতা তৈরি করতে। শুধুমাত্র ক্ষমতায় আসা উদ্দেশ্য নয়, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যালটের রাজনীতিতে আসতে চায় তরুণদের রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক দলগুলো জনগণের ভাষা বুঝতে না পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না উল্লেখ করে তরুণ নেতারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কথাবার্তা কেবল নির্বাচন কেন্দ্রিক। তরুণরা রাজপথেই থাকবে, তরুণরা রাজনীতি করবে, তরুণরা রাজনৈতিক দলই তৈরি করবে এবং সেই রাজনৈতিক দলে যে তরুণেরা বুলেটকে ক্রস করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে, সেই তরুণরা ব্যালট বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের মানুষকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করে দিবে। আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা চেষ্টা করছি নতুন একটি রাজনৈতিক দলের দিকে এগোতে, এবং সেখানে আমাদের যত অংশীজন আছেন সবাইকে নিয়ে আমরা সেই রাজনীতি করব এবং সবাইকে আমরা বলতে চাই আমরা ব্যালটের রাজনীতিতে আসব এই শহীদ, আহত এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। শুধুমাত্র ক্ষমতায় আসা আমাদের উদ্দেশ্য হবে না।
বিগত সময়ে তথ্য মন্ত্রণালয় চলচ্চিত্র জগৎকে অবহেলার চোখে দেখেছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। চলচ্চিত্র সেক্টরে আমার যেটা অভিজ্ঞতা, যে আসলে এখানে অনেক কিছু করা সম্ভব সরকারের পক্ষ, মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ইন্ডাস্ট্রিটিকে যতটা গুরুত্ব দিয়ে একটা দেশের মন্ত্রণালয় আসলে দেখা উচিত ছিল, আমাদের দেশের মন্ত্রণালয়টা এইভাবে দেখে না। সরকারের জায়গা থেকে এটা পৃষ্ঠপোষকতা না করলে এটা আসলে ইন্ডাস্ট্রিটা দাঁড়ানোটা কঠিন। ঢাকা তথা বাংলাদেশ একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির চারণ ক্ষেত্র হবে, এটা আমাদের স্বপ্ন। আমরা সেই স্বপ্নকে ধরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে নতুনভাবে দেখতে চাই। শেখ হাসিনা সরকারের শেষ 6 বছরে পাঠ্য বই ছাপাতে 1,500 কোটি টাকা লুটপাট হলেও শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোঁটাও। শিক্ষা গবেষকরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্মকর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় উঠে আসেনি প্রকৃত চিত্র। 2010 সাল থেকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বিনামূল্যের পাঠ্য বই পাচ্ছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বেঁধে দেয়া মানের তোয়াক্কা না করেই নিম্নমানের কাগজে ছাপানো হয় বই। সিন্ডিকেট লুটে নেয় কোটি কোটি টাকা। শুধু 2023 সালেই বই ছাপানোর কাজে 266 কোটি টাকার অনিয়ম পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর। 2018 সাল থেকে 6 বছরে লুটপাট হয়েছে 1,500 কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে রহস্যজনকভাবে বই ছাপানোর কাজের এই অনিয়মের কোনো তথ্য নেই। টাকার অঙ্ক তো দূরের কথা, এড়িয়ে যাওয়া হয়েছে বই ছাপানোর দুর্নীতির খাতগুলোও। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় আড়ালেই থেকে গেছে হরিলুটের চিত্র। তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কাজটি করানো যায়, তাহলে নিরপেক্ষতা এবং প্রকৃত ঘটনা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিছু বোর্ড কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের এই লুটপাটের কারণেই বছরের পর বছর মানহীন পাঠ্য বই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। যে পরিমাণ টাকা ইনভেস্ট হয়, এর একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়ে যায়। 1200 কোটি 400 কোটি হয়ে যেতে 25% চলে গেল। চলমান বই ছাপার কাজ শেষ হলে এ খাতে বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে এনসিটিবি। বই পুস্তক ছাপানো নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে ওই বিষয়ে আমরা এই মুহূর্তে তেমন কোনো কাজ করতে পারছি না। আমরা দ্রুতই কোন খাতে কতটুকু খরচ হয়েছে এবং সেখানে কতটুকু খরচ অপব্যয় হিসেবে হয়েছে, এটা আমরা তখন বের করার চেষ্টা করব। আর বোর্ডের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সরাসরি রেল চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রতিদিন বন্দরনগরী থেকে পর্যটন নগরে ছুটবে 2টি ট্রেন। প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নতুন 2টি ট্রেনের বাণিজ্যিক যাত্রার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটক নগরে ছুটছে ট্রেন, নিরাপদ যাত্রায় যার চাহিদা বাড়ছে দিনকে দিন। 18,000 কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন। 2টি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে 2টি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা রেক দিয়েই আমরা 2 জোড়া ট্রেন চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে চলাচল করবে। নতুন যে লাইন হয়েছে, লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে, বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু তার বিপরীতে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র 3,600 টিকিট। তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা 3,600। তবে নতুন 2টি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে, এমনটি আশা করছেন রেলওয়ে
কর্মকর্তারা। আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র 20 মিনিটে যাত্রা বিরতি করলো প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন। অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকিটের সংস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না। এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তের পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসের কারণে বাংলাদেশের ইয়াবার ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয় পর্যটন নগরী কক্সবাজারকে। বিষয়টি বিবেচনা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পুলিশ। নতুন ট্রেন চালু হলে নতুন ট্রেন আমরা প্রতিটি ট্রেনের চেষ্টা করব পুলিশ দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য। নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের 16টি বগিতে থাকছে 743টি সিট, আর টিকিট মিলবে যথারীতি অনলাইনেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর জ্বালানি খাতে চড়া শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস না নিলে এই ঘোষণা বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এই দাবি যুক্তরাষ্ট্র ও ইউর মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনীদের মোট তেল রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির 66% যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইইউর এলএনজি আমদানির 47% এবং তেল আমদানির 17% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। নাদিম মারজান, সময় সংবাদ। কম্পিউটারে দক্ষ, সফটওয়্যার, নার্সিং, ফিশিং সহ বিশেষ কিছু কাজের অভিজ্ঞতা থাকলে ইতালিতে সহজেই চাকরি পেতে পারেন প্রবাসীরা। সেই সঙ্গে ভাষা জানা থাকলে আরও সহজ হবে প্রক্রিয়া। তাই কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা খাতে তরুণদের নিয়োগে আশাবাদী দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ইতালি থেকে মাকসুদুর রহমানের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট। প্রাচীন সভ্যতার উন্নত দেশ ইতালিতে 2.5 লাখের বেশি বাংলাদেশির বসবাস। কর্মসংস্থান, শিক্ষা ও ব্যবসায়িক কারণে প্রতি বছর হাজারো বাংলাদেশি প্রবেশ করেন পশ্চিম ইউরোপের দেশটিতে। মূলত অর্থনৈতিক সাফল্য অর্জনই অধিকাংশ বাংলাদেশি তরুণের প্রধান লক্ষ্য। বিপুল সম্ভাবনা থাকলেও ইতালিতে প্রবেশের পর মাসের পর মাস অপেক্ষা করতে হয় কাজ পেতে। তবে দেশটিতে এমন কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে অভিজ্ঞতা থাকলে এবং ইতালীয় ভাষা জানা থাকলে সহজেই পাওয়া যায় চাকরি। ইতালিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। এর ফলশ্রুতিতে যারা হোটেল ম্যানেজমেন্ট এবং বিভিন্ন বুকিং এর কাজে অভিজ্ঞ তারা ভালো বেতন পাবেন এবং সহজে কাজ পেতে পারেন। এছাড়া জাহাজ নির্মাণে, ওয়েল্ডিং এবং প্লাম্বিং এর কাজ যাদের জানা আছে তারা খুব সহজেই কাজ পেতে পারেন। ইটালিতে প্রতি বছর কোটি কোটি পর্যটক আসে। এখানে হোটেল এবং রেস্টুরেন্টের প্রচুর চাহিদা আছে, কাজের চাহিদা আছে। কাজ শিখে আসলে, বাংলাদেশ থেকে কাজ শিখে আসলে এবং বাংলা শিখে আসলে এখানে 12 টাকা বেতনে কাজ পাওয়া যাবে। কৃষি, শিল্প, পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে ইতালির খ্যাতি দুনিয়া জোড়া। বিভিন্ন কারণে দেশটিতে প্রতি বছর কমছে জনসংখ্যা। এতে কম্পিউটারে অভিজ্ঞ সফটওয়্যার, নার্সিং, ফিশিং, অ্যাগ্রো ফার্মিং, বিউটি সেলুন, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, রেস্টুরেন্ট কর্মী, পরিচ্ছন্ন কর্মী ও হোটেল ম্যানেজমেন্টে দক্ষ কর্মীর বিশাল চাহিদা রয়েছে ইতালিতে।
সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চাকরির বাজারে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে প্রয়োজন ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন কাজের অভিজ্ঞতা অর্জন। তাহলে সহজেই পাওয়া যায় চাকরি। সময় সংবাদ, ইতালি। 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। অভিবাসী দিবস অনুষ্ঠানে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার অনুরোধও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। 18 ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠান ও ব্যক্তিকে। এই বছর আমাদের এমবেসি থেকে আমাকে সম্মানিত করছে। আগামী বছর আমার অন্যান্য ব্যবসায়ী ভাইরা আছে, বাংলাদেশ বিজনেস কাউন্সিল বলেন, সাধারণ ব্যবসায়ী যারা আছেন, সবাই যদি আমরা অ্যাপ্লাই করি, নট একজন 10 জন আমরা পুরস্কার পাইতে পারি, 10 জন সম্মানিত হতে পারি। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ যোগাতে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। তবে এই জন্য বাংলাদেশ সরকারকে ব্যাপক প্রচারণা চালানোর দাবি তাদের। রেমিটেন্স যোদ্ধাদের জন্য বাংলাদেশ এম্বাসি থেকে আজকে আমি দেখলাম 2 জনকে সম্মানিত করেছে। আমি মনে করি আগামীতে 2 জন আরও বেশি করা হোক। এখানে বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যাতে এই ব্যাপারে নিয়ে জনগণের মাধ্যমে এবং আমাদের প্রবাসীর মাধ্যমে বিশেষভাবে প্রচারণার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে এবং আরও অধিক রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত করতে পারে। অনুষ্ঠানে কুয়েতের শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। 10,000 নার্স নিয়োগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটিতে জনশক্তি নিয়োগে বিশেষ অনুমতি বা লামানা প্রথা অপসারণে 2 দেশের মধ্যে আলোচনা চলছে। এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের জনগণের মধ্যে আইন ভাঙার প্রবণতা খুব বেশি। উনি আমাকে যেটা বললেন যে আমি আপনাকে অনুরোধ করছি, আপনার মাধ্যমে আপনাদের জনগোষ্ঠীকে জানান তারা যেন আইন কানুন মেনে চলেন। তার মানে আমাদের এই ডিসিপ্লিনের স্ট্যান্ডার্ড, আমাদের আইন শৃঙ্খলা মানার স্ট্যান্ডার্ড, এটার উন্নতি যখন হবে তখনই আমরা আশা করতে পারি আমানা উঠবে। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এদিনটি শুধু অভিবাসীদের সমস্যার উপর আলোকপাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের অবদান, জীবন সংগ্রাম এবং সাফল্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া সহ বিদেশে শোষণ কিংবা মানবাধিকার লঙ্ঘনের শিকার না হয় বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে মঈন সুমন, সময় সংবাদ। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন বিতর্কিত ব্যবসায়ী পিকে হালদার। কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে পিকে হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে মামলা চলাকালীন তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। এর আগে 27 নভেম্বর তার আরও 2 সহযোগী ইমন ও শর্মী হালদার জামিন পান। 2022 সালের 13ই মে কলকাতার অদূরে বৈদিক ভিলেজ থেকে গ্রেফতার হন পিকে হালদার। আপনি তো একবার বলেছিলেন দেশে যদি যান যাতে আপনার বিরুদ্ধে অভিযোগ না যেতে চান, এখনো যেতে চাই? আপনি অভিযোগ স্বীকার করেছেন? কালকে বলা হচ্ছিল আপনি খাচ্ছেন যাচ্ছেন না, কাজছেন, সত্যি? মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল কুয়েত। বৃহস্পতিবার রাতে মরু অঞ্চলের হিজিল রিসোর্টে কমিটির আহ্বায়ক আক্তারুজ্জামান শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বক্তারা কুয়েত বিএনপির কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়ন হলে দেশের জনগণ উপকৃত হবে, তাই সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার আহ্বান জানান। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।